হাই, আমি মৌলিনা মিত্র। আজকের এপিসোড একমাত্র আপন। সৃষ্টি দ্বিতীয়বারের মতো হোটেল ছেড়ে বেরিয়ে এলো। রাস্তায় দাঁড়িয়ে অন্যমনস্কভাবে ব্যস্ত শহরটাকে দেখতে লাগলো সে। মাত্র এক সপ্তাহ আগে যিশু তাকে দাশগুপ্ত পরিবারে নিয়ে এসেছিল। ওর বাবা মা সৃষ্টিকে জিজ্ঞেস করেছিল ওরা কবে বিয়ে করছে। ওকে এও বলেছিল যেন ওদের সাথে আলোচনা করেই সৃষ্টি ওদের বিয়ের ডেটটা ফাইনাল করে। কে জানতো বিয়ের এক সপ্তাহ আগে তারা ব্রেকআপ করবে। সেই ছোটবেলা থেকেই তো বৃষ্টি আমায় ঠকিয়েই এসেছে, প্রথমে সৎ বোন হয়ে আর এখন সতীন। সৃষ্টির মনে হলো জীবনটা সত্যিই একটা নাটক, সো রিডিকুলাস, সো মেলোড্রামাটিক। সৃষ্টি বৃষ্টিকে যখন সন্দেহ করত, ও ওর চেনা জানা সব পুরুষকেই ভেবেছিল, কিন্তু ঘুণাক্ষরেও যিশুর নামটা ওর কল্পনাতেও আসেনি। যাই হোক, একমাত্র সেই জানে এখন তার পাড়া প্রতিবেশী কিভাবে তাকে নিয়ে হাসাহাসি করবে। ওরা ভাববে সৃষ্টি কত বোকা, বাস্তব তাকে শিক্ষা দিতেই বোধ হয় তার গালে থাপ্পড় মেরে তাকে জাগিয়ে তুলেছে। হঠাৎই তার সেলফোনটা বেজে উঠল। সৃষ্টি দেখল হসপিটাল থেকে ফোন এসেছে। সৃষ্টি তাড়াতাড়ি ফোনটা ধরল। হ্যালো। ওপ্রান্তের গলা শুনেই সৃষ্টির মুখ ফ্যাকাশে হয়ে গেল। সৃষ্টির সঙ্গে সঙ্গেই ট্যাক্সি নিয়ে হাসপাতালে গেল। প্রচণ্ড হাঁপাতে হাঁপাতে, প্রচণ্ড দৌড়তে দৌড়তে ও হাসপাতালের সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল। দূরে পার্কিং লটে দাঁড়িয়ে থাকা ব্ল্যাক রোলস রয়েসের ড্রাইভার দেখতে পেল সৃষ্টি হসপিটালের দিকে ছুটে চলেছে। সে সঙ্গে সঙ্গে সেলফোন বের করে নাম্বার ডায়াল করল। ফোনটা রিসিভড হতেই এ প্রান্ত থেকে খুব শ্রদ্ধাভরে জবাব এলো, চেয়ারম্যান সুদীপ্ত সান্যালের সাথে কথা বলছি? হ্যাঁ, কি ব্যাপার? ও প্রান্তের মানুষটি অত্যন্ত মৃদু স্বরে নিরুৎসাহিত হয়ে জবাব দিল। ভদ্রলোকের গলার স্বরে একটা অদ্ভুত আকর্ষণ ছিল। আপনার নির্দেশ মতো আমি ওই মহিলাটিকে ফলো করছিলাম সুদীপ্তবাবু। মনে হচ্ছে ওর বাড়ির লোকের মধ্যেই কারুর কিছু হয়েছে। প্রচণ্ড দৌড়তে দৌড়তে ওকে ট্যাক্সি থেকে নেমে হসপিটালের দিকে যেতে দেখলাম। ওকে দেখে স্বাভাবিক মনে হচ্ছিল না, ও খুব হাঁপাচ্ছিল। হাসপাতালে আমার জানাশোনা লোক আছে, আপনি কি কথা বলবেন? ড্রাইভার সাধারণত কারোর সাথে খোশ গল্প খুব একটা করে না, ওর অত সাহস হয় না পাছে কেউ কিছু বলে। এই প্রথমবার সুদীপ্ত সান্যাল ওকে কাউকে ফলো করতে বললেন, তাও আবার মহিলা। এই মহিলাটি সুদীপ্ত সান্যালের রুম থেকে আজ সকালে বেরিয়ে এসেছে। মনে হচ্ছে মহিলাটিকে বেশ প্রায়োরিটি দিচ্ছেন সুদীপ্ত সান্যাল। এর আগে তো সুদীপ্ত সান্যালের আশেপাশে কোনো মহিলার ছায়া অবধি দেখা যায়নি। ফোনের উপরান্তের মানুষটা কয়েক সেকেন্ডের জন্য চুপ করে রইল, তারপর বলল, যাও আর দেখো কি হলো। হ্যাঁ মিস্টার সান্যাল, আমি এক্ষুনি যাচ্ছি। হসপিটালের এমার্জেন্সি রুমে যখন সৃষ্টি পৌঁছল, তখন নীলেশ বিপদমুক্ত। প্রায় 1 ঘন্টা ধরে অপেক্ষা করার পরে অপারেটিং রুমের বন্ধ দরজাটা অবশেষে খুলেছে। ডাক্তারেরা একে একে বেরিয়ে আসছেন। প্রথম ডাক্তারকে বেরিয়ে আসতে দেখেই সৃষ্টি জিজ্ঞেস করল, আমার ভাই কেমন আছে ডক্টর? ডাক্তার তার নিজের মুখের মাস্ক খুলে ফেললেন। এখন রোগীর অবস্থা স্থিতিশীল, বিপদ কেটে গেছে আর প্রাণনাশের কোনো ভয় নেই। সৃষ্টি ছলছল চোখে জিজ্ঞেস করল, তার মানে ভাই এখন সেফ, তাই তো? হ্যাঁ। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ, আপনাদের অশেষ ধন্যবাদ। সৃষ্টির চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছিল। যখন নীলেশ জেগে উঠল, সৃষ্টি ওর হাত ধরে ওর ফ্যাকাশে রক্তশূন্য মুখের দিকে তাকালো। খুব উদ্বেগজনকভাবে সৃষ্টি বলে উঠল, নীল, নীল, এখন কেমন আছিস তুই? আগের চেয়ে ভালো লাগছে? আমি কি ডাক্তারকে ডাকবো আর একটিবার তোকে দেখার জন্য? আমি ভালো আছি দিদি। একটু শুকনো ও ক্ষীণ স্বরে নীলেশ বলল, তোকে আমার জন্য এত টেনশন করতে হবে না। সৃষ্টি ওর নিজের ওপরে ঠোঁট দিয়ে নিচের ঠোঁট চেপে ধরল। কেন সে ভাববে না? সে কি না ভেবে থাকতে পারে? নীলই এই পৃথিবীতে তার একমাত্র আপনজন। সবকিছুই ঠিকঠাক চলছিল। নীলেশের কলেজের 3rd ইয়ারের স্পোর্টস মিটিংয়ে হাজির সৃষ্টি। দৌড় প্রতিযোগিতায় হঠাৎই নীলেশ অজ্ঞান হয়ে যায়। আশঙ্কা করা যাচ্ছে ওর জন্মগত হার্টের সমস্যা রয়েছে। রোগটা খুবই ভয়ঙ্কর ও প্রাণঘাতী। নীলেশ তো খুব ভয় পেয়ে গেছিল আজকে, আর একটু দেরি হলেই ওকে আর বাঁচানো যেত না। নীলেশ দেখল সৃষ্টিকে খুবই উদ্বিগ্ন ও চিন্তিত দেখাচ্ছে। ফ্যাকাশে গোলাপি ঠোঁটে অল্প হাসল নীল। সে দিদির কাছে গিয়ে বসল আর ওর পিঠে আলতো করে চাপড়ে দিয়ে বলল, আরে আমি একদম ঠিক আছি। তোর আমাকে দেখে কি মনে হচ্ছে? আমি কি ঠিক নেই? নীল, নীল তুই। সৃষ্টির চোখ দুটো লাল হয়ে গেছিল। ও মুখ ফুটে কিছু বলতে যাবে, এমন সময় ওয়ার্ডের দরজা খুলে গেল। একদল ডাক্তার আর নার্স ভেতরে ঢুকে এলেন। সৃষ্টি একজন ব্যক্তিকে দেখে চিনতে পারল। ইনিই হচ্ছেন হসপিটালের ভাইস প্রেসিডেন্ট।
ও অবাক হয়ে ডাক্তারদের দেখছিল। হঠাৎ মৃদু আশ্চর্য হয়ে বলল, তুমি? মিস রয়, আমরা মিস্টার রয়ের ওয়ার্ড চেঞ্জ করে দেব, সেজন্যই এসেছি। ভাইস প্রেসিডেন্ট খুবই বিনম্রতা আর শ্রদ্ধার সঙ্গে কথা বলছিলেন। সৃষ্টি রয় আবারও অবাক হল। ওর মনে হলো ওর বোধহয় একটা হার্টবিট মিস হল। ওর মুখের ভাব বদলে গেল। ওয়ার্ড চেঞ্জ হবে? কোথায়? ওর মনে হলো রয় পরিবার নিশ্চয়ই জেনে গেছে যিশুর সাথে তার ব্রেকআপ আর দাশগুপ্ত পরিবারের সাথে সম্পর্ক চুকিয়ে দেওয়ার কথা। সৃষ্টির বাবা সুব্রত রয় নীলেশের চিকিৎসা করাতে আর ইচ্ছুক ছিল না। তিনি ভেবেই নিয়েছিলেন নীলেশের রোগটা কখনোই সারবে না, আর সে কারণেই ওর চিকিৎসা করাটা শুধু পয়সার অপচয় ছাড়া আর কিছুই নয়। কিন্তু যখন যিশুর সাথে এঙ্গেজড ছিল তখন বাবা এরকম সিদ্ধান্ত নেওয়ার সাহস করেনি। তার সাথে যিশুর ব্রেকআপ হয়ে গেছে, স্বাভাবিকভাবেই বাবার আর কোনো কিছু নিয়ে ভয় পাওয়ার আর কোনো কারণ নেই। এটাই সত্যি। সৃষ্টির একই সাথে খুব দুঃখ আর রাগ হতে লাগল। কোনো কোনো সময় তার সন্দেহ হতো যে হয়তো নীলেশ আর সে বাবার দত্তক পুত্র পুত্রী। বৃষ্টিই হল সুব্রত রায়ের আসল মেয়ে। ভাইস প্রেসিডেন্ট বলল, মিস্টার রয়ের এই ওয়ার্ডে থাকতে কষ্ট হচ্ছে। আমরা খুব শীঘ্রই ওকে ভিআইপি ওয়ার্ডে ট্রান্সফার করব, আর একটা মেডিকেল টিম গঠন করব মিস্টার রয়ের চিকিৎসার জন্য। বলার সঙ্গে সঙ্গে ভাইস প্রেসিডেন্ট আদেশ দিলেন, তাড়াতাড়ি করো, মিস্টার রয়কে ভিআইপি ওয়ার্ডে নিয়ে যাও, কুইক। সৃষ্টি এটার জন্য প্রস্তুত ছিল না। ওর অবাক চোখে হাঁ করে ভাইস প্রেসিডেন্টের দিকে তাকিয়ে রইল। নীলেশ রয় বিছানায় শুয়ে ছটফট করছিল। সে ফিসফিস করে বলল, দিদি, কি হচ্ছে এখানে? সৃষ্টি চোখের পাতা একবার ফেলল, তারপর ভাবলেশীন মুখ করে বলল, আমি জানি না। ভিআইপি ওয়ার্ডের কন্ডিশন অর্ডিনারি ওয়ার্ডের থেকে অনেক ভালো ছিল। ভিআইপি ওয়ার্ডে একজন রোগীর জন্য একটা আলাদা ঘর ছিল, তারই সাথে একটা বেডরুম, একটা লিভিং রুম, একটা কিচেন আর বাথরুম। একেবারে যাকে বলে ফুললি ইকুইপড রুম। জানালাগুলো খুললেই বাইরে সবুজে ঘেরা বিশাল উন্মুক্ত প্রান্তর, যে কারুর চোখ জুড়িয়ে দেবে। মিস রয়, আমাদের ব্যবস্থাপনা আপনার কেমন লেগেছে? আপনি স্যাটিসফাইড তো? প্রেসিডেন্ট বেশ শ্রদ্ধার সঙ্গে জিজ্ঞাসা করলেন। যদি আপনার কোনো রকম অসন্তোষ থাকে তাহলে খুব তাড়াতাড়ি আমরা সেটা ঠিক করে দেব। না না, আমাদের ভীষণ ভালো লেগেছে, আমরা খুবই স্যাটিসফাইড, থ্যাংক ইউ। ভাইস প্রেসিডেন্ট যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। বাহ, খুব ভালো। আমরা তাহলে আপনার ঘুমের ব্যাঘাত ঘটাবো না। যদি আপনার কিছু লাগে তাহলে সার্ভিস বেলটা বাজাবেন, কেউ না কেউ তক্ষুনি এসে যাবে। ডাক্তার আর নার্সদের সঙ্গে নিয়ে ভাইস প্রেসিডেন্ট বেরিয়ে গেলে নীলেশ চারিদিকে ঘুরে দেখে বেশ অবাক হল। দিদি, তুই কেন আমাকে এরকম দামি আর ভালো ওয়ার্ডে শিফট করালি? এসব কি সব আমার জিজু ব্যবস্থা করেছে? গল্পের পরবর্তী অংশ শোনার জন্য শুনতে থাকুন।